প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। স্বাধীনতা বাঙালি জাতির জন্য আসলে খুব বেশি মনে হয় দরকার নাই, কারণ বেশি স্বাধীনতা পাইয়ে গেলে এই জাতি কি পরিমাণ আওলায়। ওনার নিরাপত্তায় মুহূর্তে সেনাবাহিনী, বিডিআর বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছেন তারা সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, নাগরিক কমিটি চুদাও, আপনার কিসের উপদেষ্টা, কার উপদেষ্টা? ল্যাংটা করে পিটাবো, জনগণ কিন্তু সাথে আছে। ডক্টর ইউনূস যে ক্ষতিটা করে দিলেন, এলাও করলেন, এবং আসিফ নজরুল যে কিনা আইনমন্ত্রীর দায়িত্বে, আসিফ নজরুল যে ক্ষতিটা করলেন, আসিফ নজরুলের একদিন এই বাংলায় বিচার করা হবে। মণিপুরে চলমান অস্থিরতার মধ্যেই ভারতের 7 সিস্টার্সের আরেকটি রাজ্য অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী, অর্থাৎ ভারতের অভ্যন্তরে অরুণাচল প্রদেশের 60 কিলোমিটারের দখল নিয়েছে চীন। কিন্তু এবার এমন একটা সময়ে চীনা সেনাবাহিনী অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ল যখন মণিপুরে অস্থিরতা চলছে, সেখানে বিদ্রোহী গোষ্ঠীর সাথে ভারতীয় বাহিনীর রীতিমতো সম্মুখ যুদ্ধ চলছে। দর্শক, খুবই চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ একটি সংবাদ। আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার সেকেন্ড হোম রয়েছে মালয়েশিয়াতে, দুবাইয়ের রেসিডেন্সি রয়েছে এবং তৃতীয় একটি দেশের পাসপোর্ট হোল্ডার। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটি তথ্য প্রকাশ করেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়েছেন, অর্থাৎ মালয়েশিয়ায় প্রায় 1.5 লক্ষ রিঙ্গিতের বেশি তিনি বিনিয়োগ করেছেন। আমি হিরো আলমের পেজে একটা ভিডিও দেখেছি যে হিরো আলমের সাথে কিছু লোক নামছে উপর থেকে, তারা কথা বলছে, সেলফি তুলছে। অদ্ভুত বিষয় হলো তারাই আবার দেখলাম হিরো আলমকে মারছে। তাহলে যে লোকগুলো তার সঙ্গে গল্প করছে, কথা বলছে, সেই লোকগুলো তাদেরকে হিরো আলমকে কোলে করে নিয়ে যাচ্ছে, মারছে। দর্শক, শুরুতেই আপনাদেরকে একটা দুঃসংবাদ এবং সুসংবাদ দিয়ে শুরু করছি। দর্শক মণ্ডলী, দুঃসংবাদটা হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে ষড়যন্ত্র চলছিল তা সফল হয়েছে। দর্শক মণ্ডলী, কি সেই ষড়যন্ত্র এবং কিভাবে সফল হলো তা একটু পরেই জানতে পারবেন। সেই সাথে দর্শক জানতে পারবেন আজকের সেই সুসংবাদটিও। দর্শক, এরই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, সেটা হলো গতকাল আদালত চত্বরে হিরো আলমকে অত্যাধিক প্রহার করা এবং কান ধরে উঠবোস করানো হয়েছে। দর্শক মণ্ডলী, হিরো আলম দাবি করেছে বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর করেছে, কিন্তু না দর্শক, এটা সম্পূর্ণ ভুল ধারণা, আপনাদের দেখার ভুল হয়েছে। দর্শক মণ্ডলী, এ সবই ছিল সাজানো নাটক, তা আজকের এই নিউজটি দেখলেই বুঝতে পারবেন। সেই সাথে দর্শক, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটা হলো এবার ধরা খেয়ে গেল রাষ্ট্রপতি চুপ্পু। দর্শক মণ্ডলী, এবার তিনি জনগণের সামনে রোষানলে পড়তে পারেন তার এই অপকর্ম বা অপরাধের কারণে। দর্শক, তিনি কি অপকর্ম অপরাধ করেছেন এবং কি তার গোপন সেই ষড়যন্ত্র, তা আজকের এই নিউজটি দেখলেও জানতে পারবেন। দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। চুপ্পুকে নিয়ে একটি তথ্য প্রকাশ করেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়েছেন, অর্থাৎ মালয়েশিয়ায় প্রায় 1.5 লক্ষ রিঙ্গিতের বেশি তিনি বিনিয়োগ করেছেন। দুবাইয়ে তার ব্যবসা আছে, সেখানে তিনি বিনিয়োগ করেছেন, আরও অনেক কিছু করেছেন। তারপর তার ফেসবুক স্ট্যাটাসে তিনি এটা পরিষ্কার করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু যখন দুর্নীতি দমন কমিশনে ছিলেন তখন থেকেই তার সঙ্গে একটা ধরনের যোগাযোগ ছিল। এখন আছে কিনা জানি না, তিনি আমাকে ডিলিট করে দিয়েছেন কিনা বা তিনি আমাকে বাদ দিয়ে দিয়েছেন কিনা জানি না। ফেসবুকেও আমরা বন্ধু ছিলাম, সেটা বিষয় নয়। আমার সাথে যোগাযোগ থাকলো কি থাকলো না সেটা বিষয় নয়। বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা কোন ধরনের মানুষকে ক্ষমতায়ন করেছেন। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ, তিনি মালয়েশিয়ার সেকেন্ড হোম নিয়েছেন, দুবাইয়ে ব্যবসা করছেন, আরও কোনো জায়গাতে তিনি ব্যবসা করছেন, বিনিয়োগ করেছেন, বাংলাদেশের কোনো একটি দেশের পাসপোর্ট চেয়েছেন বা পাসপোর্ট পেয়েছেন, এরকম ব্যাপার। বাংলাদেশের নাগরিক নয়, অন্য কোনো দেশের নাগরিক, সেরকম একজন মানুষকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছেন। এই তথ্য কি ঠিক? এই তথ্যটি যদি 5 আগস্টের আগে প্রকাশ করা হতো তাহলে সরকারের যে প্রোপাগান্ডা মেশিন, তারা সবাই মিলে অস্বীকার করতো যে এর তথ্য সত্যি নয়। সরকারের যে প্রোপাগান্ডামূলক গণমাধ্যম, যারা এখন পলাতক, তারা সবাই মিলে বলার চেষ্টা করতো যে না, এই তথ্য সত্যি না। কিন্তু এখনকার প্রেক্ষাপট একটু আলাদা। এখন গণমাধ্যমের সেই প্রোপাগান্ডা নাই সরকারের পক্ষে। তো এখন সরকারের কাছে আমাদের দাবি, বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আমাদের দাবি, চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ আসলো যে তিনি মালয়েশিয়ার সেকেন্ড হোম নেওয়ার জন্য 1.5 লক্ষ রিঙ্গিত বিনিয়োগ করেছেন, দুবাইয়ে বিনিয়োগ করেছেন, অমুক দেশের পাসপোর্ট নিয়েছেন, এই তথ্য কি সত্যি? সত্যি কি অসত্য আমি সেটা নিশ্চিত করে বলছি না। সরকারের কাছে দাবি করছি এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা অনতিবিলম্বে।
সেটা দেশের জনমানুষকে জানানো। একজন ব্রিটিশ নাগরিক শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি, তাকে শেখ হাসিনা বিচারপতি বানিয়েছিলেন। বিদেশি কোনো নাগরিককে, পাসপোর্ট হোল্ডারকে বিচারপতি বানানো যায় না, কিন্তু শেখ হাসিনা বানিয়েছিলেন। এই সংবাদটি যখন বাংলাদেশের গণমাধ্যম, সম্ভবত আমার দেশ প্রকাশ করেছিল, গণমাধ্যম যা প্রকাশ করেছিল, আমার দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু মানিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ আসছে, আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে। হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক, আরাফাত আমেরিকান নাগরিক, ইত্যাদি ইত্যাদি অভিযোগ আসছে। এখন এই যে শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা, যারা বিদেশি পাসপোর্ট নিয়ে এসে এখানে এমপি হয়েছেন, যারা বিদেশি পাসপোর্ট নিয়ে এসে এখানে মন্ত্রী হয়েছেন, যারা বিদেশি পাসপোর্ট নিয়ে এসে এখানে বিচারপতি হয়েছেন, যারা বিদেশি পাসপোর্ট বিদেশে বিনিয়োগ করে এসে এখানে রাষ্ট্রপতি হয়েছেন, এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে একটি টাকাও বিদেশে নিয়ে যাননি, তাহলে এই টাকাটি তিনি কীভাবে নিয়েছেন? অবৈধভাবে নিয়েছেন, পাচার করেছেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে পাচারের অভিযোগ, সেই অভিযোগটির তদন্ত হওয়া দরকার, সত্য কি মিথ্যা। আরেকটি কথা হলো, রাষ্ট্রপতি আসলে কে? রাষ্ট্রপতি কি শাহাবুদ্দিন চুপ্পু, না রাষ্ট্রপতি তার ছেলে আরশাদ হোসেন নাকি নাম? কে রাষ্ট্রপতি? মানে রাষ্ট্রপতি পদটাকে ব্যবহার করে কত রকমের অনৈতিক এবং অন্যায় কর্মকাণ্ড যে শাহাবুদ্দিন চুপ্পু এবং তার পরিবার মিলে করেছে, তার হিসেব করবে কে? অতীতে কেউ হিসেব করতো না, কিন্তু এখন হিসেব করার সময় এসেছে। এখন সরকারের এই হিসেবটি করতে হবে। আরশাদ হোসেন রাষ্ট্রপতির নাম ব্যবহার করে কি কি অপকর্ম করেছেন, কোথায় কোথায় অপকর্ম করেছেন, কি কি ব্যবসা করেছেন, কি কি অনৈতিক কর্মকাণ্ড করেছেন, সেটা তদন্ত হতে হবে। রাষ্ট্রপতির বিরুদ্ধে যে অভিযোগ আজকে আনা হলো, সেই অভিযোগের তদন্ত হতে হবে। হিরো আলম ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বগুড়ার কোর্টে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি হিরো আলম মামলা করতে যায়, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বিএনপি কেন হামলা করবে? তাহলে কি বিএনপি আর আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছে হিরো আলমকে মারার জন্য? এই প্রশ্নটা রেখে আমি আমার কথা শুরু করছি। আমি হিরো আলমের পেজে একটা ভিডিও দেখেছি যে হিরো আলমের সাথে কিছু লোক নামছে উপর থেকে, তারা কথা বলছে, সেলফি তুলছে। অদ্ভুত বিষয় হলো, তারাই আবার দেখলাম হিরো আলমকে মারছে। তাহলে যে লোকগুলো তার সঙ্গে গল্প করছে, কথা বলছে, সেই লোকগুলো তাদেরকে হিরো আলমকে কোলে করে নিয়ে যাচ্ছে, মারছে। মানে বিষয়টা আমার কাছে, এবং এই ভিডিওটা আবার দেখলাম ডিলিট হয়ে গেছে, নাই ভিডিওটা, প্রথমে দেখলাম পরে দেখে আবার নাই। তো এটা আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে হিরো আলমকে অবশ্যই বাংলাদেশের নাগরিকরা কান ধরে উঠবস করানোর অধিকার রাখে কিনা, বা বগুড়াবাসী অন্তত কান ধরে উঠবস করার মানে অবস্থা রাখে কিনা। প্রথমত হলো, বগুড়া একটা বিএনপি অধ্যুষিত এলাকা, এখানে অধিকাংশ মানুষ বিএনপি। তো বিএনপির একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল যে এই নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না, এরকম একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। এবং যারা গণতন্ত্রের পক্ষে ছিল তারা সবাই মিলে আমরা ঐক্যমত ছিলাম যে আমরা কেউই হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব না। কিন্তু হিরো আলম এমপি হওয়ার লোভ থেকে বারবার হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে সে। এই যে একটা তৎপরতা, এখান থেকে বগুড়াবাসীর একটা ক্ষোভ থাকতে পারে যে তাকে সামনে পেলে কান ধরে উঠবস করাবে। এটা হলো আমার একটা জাজমেন্ট। এরপরে আসি যে দেখেন, আমার কথা কিন্তু সব বিরোধী হয়ে যাচ্ছে। আমি প্রথমে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করলে বিএনপি কেন হামলা করবে? হামলা করলে আওয়ামী লীগ করতে পারে। আবার আমি বলছি যে বগুড়ার জনগণ এই হাসিনার অধীনে নির্বাচনের দেওয়ার বিষয়ে ক্ষুব্ধ, এবং হিরো আলমকে তারা ভৎসনা করে যে সে কেন এই নির্বাচনে গেল বগুড়ার একজন সন্তান হয়ে। দেখেন, সামগ্রিকভাবে সারা দেশে আন্দোলন থেমে গেলেও বগুড়ায় কিন্তু আন্দোলন থামে নাই। আবার সামগ্রিকভাবে এখন সারা দেশে আওয়ামী লীগ পালায় গেলেও আপনার হলো গোপালগঞ্জ কিন্তু আপনার হলো মানে থামে নাই। অর্থাৎ এই যে দুজন মহান ব্যক্তির জন্ম দুইটা জায়গায়, একটা হলো বগুড়া এবং একটা হলো গোপালগঞ্জ, এই কারণে যদি সুবিধা পায় কোন অঞ্চলের মানুষ, তাহলে যেই ব্যক্তির দল ক্ষমতায় থাকে তারা বেশি সুবিধা পায়। আবার যখন ওই ব্যক্তি যখন চলে যায়, তখন সব জায়গার চেয়ে ওই জায়গাতেই বেশি নিপীড়নের শিকার হয়। ঠিক আছে, যেমন সবচেয়ে বেশি নিপীড়ন বগুড়াতে হয়েছে, আবার এই সময়ে সবচেয়ে বেশি প্রতিরোধ গোপালগঞ্জে হচ্ছে। এবং গত কয়েকদিনের আগে আপনারা গান গাইলেন, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পাসালাল পাসালাল পাসালাল, মানে আপনারা গান গাইলেন, সেনাবাহিনী গিয়ে গোপালগঞ্জবাসী পাসালাল করছে। এইভাবে তো অন্য এলাকায় করেনি। অর্থাৎ সুবিধা গ্রহণের সঙ্গে ওই এলাকার নাগরিকদের নিপীড়ন হওয়ার একটা আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতিতে বগুড়াবাসী কিন্তু লড়াই করছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি। সেই কারণে তাদেরই ক্ষোভ ছিল যে বগুড়ার সন্তান হয়ে হিরো আলম কেন বারবার হাসিনার অধীনে নির্বাচনে যাচ্ছে। এইবার আসি যে এই হামলায় আসলে কারা অংশ নিয়েছে। হামলাটা হয়েছে কোর্টের ভিতরে, তাই না? কোর্টের ভিতরে হামলা হয়েছে। হামলাতে অংশ নিয়েছে কারা? মুহুরীদের সংগঠন, এবং মুহুরীদের সংগঠনের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ যারা ওখানে আছে, তারা এই 2 দিন আগেও জয় বাংলা স্লোগান দিছে এই কোর্টের ভিতরে। তাহলে এই জয় বাংলা স্লোগান দেওয়া লোকগুলো আজকে হিরো আলমের উপর হামলা করছে, তা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করার কারণে।
হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করার কারণে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করার কারণে। তাহলে এই জায়গায় বিএনপি কিভাবে হামলা করে? আমি আসলে অনেকভাবে হিরো আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কোন কোন বিএনপি নেতা হামলা করলো নামগুলো জানার জন্য। কারণ যেহেতু আমি বগুড়া সন্তান, আমি বিএনপি নেতাদের চিনি এই ছবির মধ্যে আমি কাউকে বিএনপি নেতা পাচ্ছি না। তাই আমার হিরো আলমের কাছ থেকে শোনার ইচ্ছা যে হিরো আলম ভাই, আপনার উপরে কোন কোন বিএনপি নেতা হামলা করলো তাদের নামটা একটু প্রকাশ করেন। সব ছবি আপনার পেজে আছে, সব ভিডিও আপনার পেজে আছে, যেহেতু সবকিছু আছে সেহেতু খুঁজে বের করা সম্ভব। কিন্তু আমরা আবিষ্কার করেছি এখানে আওয়ামী লীগ নেতা, মুহুরিদের নেতা, কোর্টের যে মুহুরিরা আছে সেখানে আওয়ামী লীগ নেতা সে আপনার উপর হামলা করছে, এটা আমরা একটা পেয়েছি। এটা আমরা যেরকম পাইলাম ওইরকম ভাবে আপনিও একটু মার্ক করে দেন যে কোন কোন বিএনপি নেতা এখানে হামলায় অংশ নিয়েছিল। যেহেতু বিএনপি সম্ভাব্য ক্ষমতায় আসার মতো একটা দল, সেহেতু বিএনপির দোষ হওয়া খুবই স্বাভাবিক। আর যেহেতু বগুড়ায় বিএনপি বেশি, সেহেতু বিএনপির দোষ হওয়া খুবই বেশি। কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের রনি আপনার উপর হামলা করছে, আবার আপনার সাথে লোকগুলো আপনার সঙ্গে উঠলো, তারাই আবার আপনার উপর হামলা করছে, তারা আপনার সাথে সেলফি তুললো, তারাই আপনার উপর হামলা করছে। এই পুরো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটা বিষয় কথা বললেন যে ডিবি হারুন আপনাকে দিয়ে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছে। আচ্ছা, আমি তো রাজনীতি করি, আমাকে ডিবি কয়বার উঠাই নিয়ে গেছে, আমাকে মারধর করছে। আমি কি ডিবি হারুনের কথায় প্রলুব্ধ হয়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিয়েছি? ওটা আপনি দিয়েছেন। হ্যাঁ, আমি হইলাম না বিক্রি ডিবি হারুনের কাছে, আপনি কেন হইলেন? আপনি বললেন যে চাপ দিয়া, ব্ল্যাকমেইল কইরা। আপনি কার সঙ্গে গিয়ে শুয়েছিলেন আপনাকে ব্ল্যাকমেইল করছে? আপনার দুর্বলতা কোথায় বলেন? এইগুলো আমি একটা ভিকটিমকে ব্লেমিং করা উচিত না, কিন্তু যে কথাটা বললেন যে রিজভির বিরুদ্ধে ডিবি হারুনের আপনার হলো ব্ল্যাকমেইলের কারণে আপনি মামলা করেছেন, ঠিক আছে, আমরা সবাই কষ্ট সহ্য করলাম, আর আপনি ব্ল্যাকমেইল হয়ে গেলেন, এগুলো আসলে যায় না। আর একটা কথা বলেছেন যে তারেক রহমানের নাম বারবার আনছে, তারেক রহমানকে গালি দিচ্ছেন। ওই ভিডিওর মধ্যে কেউ আপনাকে বলছে যে তারেক রহমানের গালি দিছো কেন? কোথাও তো দেখলাম না, কোনো ভিডিও সাউন্ডে আসেনি তারেক রহমানকে গালি দিচ্ছিস কেন। ওইটা আপনি মুখ দিয়ে বারবার বলছেন তারেক রহমানকে গালি দেয় নাই, তারেক রহমানকে গালি দেয় নাই। এই সকল বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি এর আগে যেরকম বিভিন্ন নাটকে পারদর্শী, এখনো সেম একই নাটক করছেন কিনা। নাগরিক কমিটি চুদাও, আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। 111-এর আর্মি সরকারের কলেজে হামলা ছেড়েছি আমরা, বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন। খুনি হাসিনার কলেজা ছিঁড়ে খাবো, খেয়েছি না? 111-এর আর্মি সরকারের কলেজে হামলা ছেড়েছি আমরা, আমাদেরকে এড়িয়ে, বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন। কোথায় শহীদুল আলম? যে শহীদুল আলম সড়ক আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন। কোথায় কাজল, শফিকুল ইসলাম কাজল গুম হয়েছিলেন, জেলে ছিলেন। এরকম কতজনের নাম বলবো? অসংখ্য বিপ্লবীদেরকে আপনারা এড়িয়ে অনভিজ্ঞ এনজিও সমিতি দেশ চালাচ্ছেন না। প্রত্যেকটা সেক্টরে খারাপ অবস্থা। দ্রব্যমূল্যের দাম কমেছে, এবার কমেছে, দ্রব্যমূল্যের দাম কমেছে, কেন কমে নাই? কেন কমে নাই? এদেশ খুনি হাসিনার পদত্যাগের বা পালিয়ে যাওয়ার একটা মৌলিক কারণ ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেমেছে? থামে নাই। কেন থামে নাই? আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের বা মোদির? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় চলবেন, জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। এই হচ্ছে জনগণের উপদেষ্টা। যদি তা না করেন তাহলে থাকতে দিব না। সোজা বাংলা, নাগরিক কমিটি চুদাও। নাগরিক কমিটিতে আমরা আমাদের রক্ত দিয়া, জীবন দিয়া 15 বছরের নেতাকর্মীরা কোথায়? 15 বছরের নেতাকর্মীরা কোথায়? পল্টন থেকে শাহবাগ, পল্টন থেকে প্রেস ক্লাব থেকে শাহবাগ, শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়, সেই চেনা মুখগুলো কোথায়? চেনা মুখগুলো কোথায়? যারা রক্ত দিয়েছে, জেল কেটেছে, রক্ত দিয়েছে, জেল কেটেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুমের শিকার হয়েছে, বছরকে বছর জেলে ছিল, তারা নাগরিক কমিটিতে আছে। নাগরিক কমিটি করেন, সমস্যা নাই। কিন্তু যারা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, 15 বছরে মেধা দিয়েছে, রাজপথে রক্ত ঢেলেছে, জীবন দিয়েছে, জীবন হুমকির সম্মুখীন ছিল, বাড়িঘরে যেতে পারে নাই,
মামলা আর মামলা। সচিবদেরকেও বলি 15 বছর যারা হাসিনার গোলামি করেছো তারা তাড়াতাড়ি চলে যাও। 1 মাস কিন্তু এনাফ সময়, এখনো যাও নাই, এখনো খুনি হাসিনার হয়ে আনসার বিদ্রোহ করছো, এখনো খুনি হাসিনার হয়ে পল্লী বিদ্যুতের বাহিনী নামাচ্ছ, হিন্দুদের বাহিনী নামাচ্ছ, হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছো, পানি ছেড়ে দিয়েছো। অর্থাৎ এই যে নিরীহ জনগোষ্ঠী তাদেরকে পানিতে মেরেছো। শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ভাতে মারবো পানিতে মারবো। 74-75 সালে শেখ মুজিবুর রহমান বাঙালি জনগোষ্ঠীকে দুর্ভিক্ষে মেরেছিল। এই দুর্ভিক্ষে যে মারা, দুর্ভিক্ষে কত লক্ষ লোক মারা গেছে সে পরিসংখ্যান কোনো সরকার এখনো দেয় নাই। তা বলেছিল ভাতে মারবো, তিনি ভাতে ঠিকই মেরেছিলেন, তার সাঙ্গ ভাঙ্গ দিয়ে ভাতে মেরেছিলেন। তারপরে পানিতে মারার কথা বলেছিলেন, পানিতে উনি মারার সক্ষমতা ছিল না। ওনার মেয়ে বাংলাদেশ থেকে পলাতক হয়ে ভারতকে ম্যানেজ করে পানিতে মারল। এ হচ্ছে অবস্থা। এই যে অবস্থা, এগুলোর উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে রাজনৈতিকভাবে অভিজ্ঞ, প্রশাসনিকভাবে অভিজ্ঞ, সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ভারত বিরোধী এই প্রশাসনিক মানুষগুলোকে, রাজনৈতিক মানুষগুলোকে গভর্নমেন্টে স্থান দিতে হবে। মরার উপর খরার ঘা। এই মুহূর্তে মরাটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার অনেক মরায় আছে 7 সিস্টার্স নিয়ে। 7 সিস্টার্সের খুবই অন্যতম একটা অঙ্গরাজ্য যেটা হচ্ছে আপনার মণিপুরে চলছে এক ঘটনা। এর মাঝখানে আরো দুঃসংবাদ হচ্ছে খরার ঘা হচ্ছে চীনারা 7 সিস্টার্সের একটা অংশে ঢুকে প্রায় 60 কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। অপরদিকে 7 সিস্টার্সে ভাঙন বা ফাটল ধরে গেছে বলেই বিশ্লেষকরা বলছেন। দীর্ঘদিন যাবৎ বিজেপি সরকারের যে রাজ্যগুলোর প্রতি যে নীতি, সেই নীতিতে আপনি পশ্চিমবঙ্গ দেখেন, মণিপুর দেখেন, আসাম দেখেন, ত্রিপুরা দেখেন, সকল জায়গার মধ্যেই কিন্তু একটা ফাটল আছে, আভ্যন্তরীণ কোন্দল আছে। বিজেপি সেখানে খুব বেশি সুবিধাও করতে পারছে না। আমরা যখন নিউজটি করছি, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে গেল গত কয়েকদিন যাবৎ। ড্রোন এবং রকেট হামলা ও বন্দুকযুদ্ধের ফলে সেখানে অনেকেই আপনার মৃত্যুবরণ করেছেন। আর এই সকল কিছুর পর রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, গভর্নর লক্ষণ প্রসাদ আচার্যের সাথে দ্বিতীয়বারের মতন রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আপনার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গ নিয়ে গভর্নরের সাথে জরুরি বৈঠক করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন বলছে, আপনার গত বছরের মে মাসে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ আপনার যেই অবস্থান আছে মেইতি সম্প্রদায় এবং কুকি জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়েছিল। ফলে 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর সম্প্রতি 1 সেপ্টেম্বর মণিপুরে প্রথম ড্রোন হামলা হয়েছে, যেখানে ইস্পল পশ্চিম জেলার কোকট্রু গ্রামের কাছে ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে। পরের দিন আপনার সেনজাম চিরাং এলাকায় আবারও ড্রোন হামলা ঘটেছে। পরিস্থিতি খারাপ হওয়ায় মণিপুরের জিরজাম এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই সময়ে 5 জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না বলেও জানা গেছে। আপনার এখন মণিপুরের যেই মুখ্যমন্ত্রী আছেন সে হচ্ছে বিজেপি ঘেঁষা বা বিজেপির সমর্থনপুষ্ট একজন যিনি নেতা আপনার এই মুহূর্তে মণিপুরকে শাসন করছেন। আর তার এই শাসন আমলেই আপনার যত বড় ঝামেলা বিজেপি দেখছে বা ভারত দেখছে, এর আগে কিন্তু দেখা নাই। বিশেষ করে ভারতের যেই রাজ্যেই বিজেপি আখড়া গাড়া বসছে সেই রাজ্যেই নানান ঝামেলা চলছে। এখন এই মণিপুরের জনগণের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা হচ্ছে তারা আপনার এই 7 সিস্টার্স থেকে বের হয়ে যাবে, তারা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে একটা স্বাধীন দেশের মর্যাদা চায়, যেটা বিজেপি দিচ্ছে না। যেমন অনেকটা চীন ধরেন তাইওয়ানকে একই কায়দায় আটকায় রাখছে। এর মাঝখানে আরো দুঃসংবাদ হচ্ছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে 7 সিস্টার্সের 60 কিলোমিটারের ভেতর ঢুকে পড়েছে ওদিক দিয়ে চীনা সেনারা। তথ্যসূত্র অনুযায়ী আপনার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত হচ্ছে অরুণাচল প্রদেশ। সেই অরুণাচল প্রদেশের ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে অবস্থান করছে এই মুহূর্তে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় তারা ক্যাম্পও গেড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। দেশটির সংবাদ মাধ্যম বলছে যে কাপাপু এলাকার কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝাই যায় সেখানে চীনা সেনারা অনুপ্রবেশ করেছে। আপনার পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনের সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করছে বলে জানা গেছে। তো এখন যতটুকু বোঝা যাচ্ছে 7 সিস্টার্সের মধ্যে একটা উত্তেজনা চলছে। দীর্ঘদিন যাবৎ যেই মানে আভ্যন্তরীণ ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো কিন্তু এখন সবগুলো আপনার সামনে এসেছে। কি মনে হয় যে বিজেপি সরকার কি আসলে তাদের এই 7 সিস্টার্সকে ধরে রাখতে পারবে?
আমার মনে হয় পারবে না। এবার এটা সপক্ষ দুইটা যুক্তি দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কে নেই। আপনি মালদ্বীপ বলেন, খারাপ অবস্থা; নেপাল খারাপ অবস্থা; ভুটান খারাপ অবস্থা; মিয়ানমার খারাপ অবস্থা; বাংলাদেশ খারাপ অবস্থা; চীন খারাপ অবস্থা; পাকিস্তান খারাপ অবস্থা। যারা আশেপাশে বসবাসকারী মেইন দেশগুলো আছে তাদের কারোর সাথে ভারতের কিন্তু সুসম্পর্ক নেই। আর এই যে সেভেন সিস্টার্সের মধ্যে উত্তেজনা, সেখানে ভারতের রাজ্য সরকার বলছে যে কিভাবে এত পরিমাণ অস্ত্র সেখানে আপনার ঢুকার সুযোগ হচ্ছে। তো এরকম নানান বক্তব্যের কারণে যতটুকু বোঝা যাচ্ছে যে বহিরাগত কিছু তো প্ল্যানিং আছেই, বিশেষ করে চীন হয়তো সেখানে শক্ত ভূমিকা রাখছে। এর পাশাপাশি হয়তো অন্যান্য ষড়যন্ত্র থাকতে পারে। সেভেন সিস্টার্স টুডে টুমরো এটা কিন্তু ভেঙে যাবে। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।